আজকের যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে আমার ডেটা টাইপস ইন পাইথন। তাহলে পাইথনে কি ডেটা টাইপ আছে সেটা নিয়ে আমাদের ডিসকাশন স্টার্ট হবে। বাই ডিফল্ট আমাদের বলা হচ্ছে ফার্স্ট আছে নান, নান টাইপ আছে। তারপর আসছে হচ্ছে নিউমেরিক, তারপর আসছে হচ্ছে সিকোয়েন্সেস, তারপরে আসছে হচ্ছে সেটস, আর তারপরে আসছে ম্যাপিংস। তো বাই ডিফল্ট এই কটা ডেটা টাইপ পাইথনে অলওয়েজ থাকছে। তা ডেটা টাইপ কি জিনিস? সাধারণতভাবে যদি আমরা বলি যে বাই ডেফিনেশন হোয়াট ইজ আ ডেটা টাইপ, তাহলে আমরা বলতে পারবো যে টাইপ অফ ডেটা দ্যাট ইজ গোইং টু বি স্টোরড ইনটু আ ভেরিয়েবল অর মেমোরি। টাইপ অফ ডেটা কি ধরনের ডেটা, কি ডেটা নিয়ে আমরা কাজ করছি। সাধারণতভাবে আমরা এদেরকে বিল্ট ইন ডেটা টাইপস বলে থাকি। বিল্ট ইন ডেটা টাইপস মানে আগে থেকেই পাইথনে দেওয়া আছে, এবং শুধুমাত্র এটা যে পাইথন তা নয়, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই অলওয়েজ আমাদের ডেটা টাইপটাকে আমরা এইভাবে আমরা দুভাগে ভাগ মেইনলি করতে পারি, যে বিল্ট ইন ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তো বিল্ট ইন ডেটা টাইপস এর মধ্যে এই পাঁচটা ডেটা টাইপ পড়ছে, যে অলরেডি করে রাখা আছে আমাদের জন্য, প্রোগ্রামারদের সুবিধার জন্য অলরেডি আগে থেকে করে দেওয়া রয়েছে। তো এবার আমাদের নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ড নিয়ে আমরা এখন আপাতত ডিসকাশনে থাকবো না। নেক্সট যখন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস নিয়ে আমরা কাজ করব, তখন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস নিয়ে ইন ডিটেল ডিসকাশন করব। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ মানেটা কি? তাহলে জাস্ট একটা ছোট্ট ডেফিনেশন দিয়েও বলে দিই, তাহলে মানেটা কি। মানেটা হচ্ছে এমন কিছু ডেটা টাইপ যেটা কিনা প্রোগ্রামাররা নিজেরা তৈরি করবে। হতেই পারে তাদের এমন একটা ডেটা টাইপের প্রয়োজন হলো যেগুলো কিনা এই পাঁচটা বিল্ট ইন ডেটা টাইপ দিয়ে হচ্ছে না, কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তাহলে কি করব? তখন কি করার আছে? তখন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ডেফিনেটলি রাখতে হবে, যেখানে কিনা আমাকে যে ডেটাটা রয়েছে বা যে ভ্যালুস গুলো রয়েছে সেটা আমাকে একটা নিজের মনের মতো করে একটা জায়গায় রাখতে হবে। সেক্ষেত্রে সেটাকে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলে থাকি। তো এই যেগুলো রয়েছে, এই পার্টিকুলারলি এই টাইপস গুলোকে আমরা বিল্ট ইন ডেটা টাইপস বলে থাকবো। তো এই 5 রকমেরই আছে। তো এর মধ্যে বলা হচ্ছে যে নান। হোয়াট ইজ নান? নান বলতে কি বোঝাচ্ছে? মানে কিচ্ছু না, নাথিং। তাহলে এই যে ডেটা টাইপটা রয়েছে, তাহলে আমরা এটা বলতে পারবো এখানে যে ইট রিপ্রেজেন্টস an object that does not have any value। কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু থাকবে না, মানে এমন একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে যেটার কোনো ভ্যালু নেই। যেখানে এই জিনিসটাকে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকি হচ্ছে নাল। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে তারা এই নানটাকে নালও বলে থাকে, যে নাথিং। জিরো কিন্তু একটা ভ্যালু, মনে রাখতে হবে জিরো একটা ভ্যালু। জিরো ইজ নট নাল, নাল মানে নাথিং, কিচ্ছু থাকবে না, ইট উইল বি এমটি। তাহলে এই বিশেষ কিছু ভ্যালু আছে যেখানে আমাদের এটার প্রয়োজন আছে, যে এমটি। হাউ ক্যান বি আ ভেরিয়েবলস ভ্যালু বি এমটি? কি করে হতে পারে এটা? তো ব্যাপারটা হচ্ছে যে আহ, এটাকে নিশ্চয়ই কোথাও না কোথাও ব্যবহার হয়ে থাকে। তাহলে কোথায় ব্যবহার হয়ে থাকবে এই জিনিসগুলো সেটা আমাদের একটু জানতে হবে। যে আহ, সাধারণতভাবে যদি পাইথনের কথা বলা হয়, পাইথনে অ্যাট ম্যাক্সিমাম অ্যাট ম্যাক্সিমাম একটাই নান অবজেক্ট দেয়া যেতে পারে। একটাই নান অবজেক্ট ম্যাক্সিমাম দেয়া যেতে পারে। এবং আমরা যদি বলি যে এটাকে কোথায় ব্যবহার করা হচ্ছে, আমরা কোথায় ইউজ করবো এই পার্টিকুলার যে পাইথনের রয়েছে এটা, তাহলে এটাকে কোথায় ইউজ করব, বা কেন এটা দিয়েছেটা কেন? আছে যখন তার মানে নিশ্চয়ই কিছু ইউজ আছে, তাই না? মানে একটা জায়গায় ধরে নেওয়া যাক আমাদের একটা ডিফল্ট ভ্যালুর প্রয়োজন রয়েছে। ডিফল্ট ভ্যালু বলতে সার্টেনলি ধরে নেওয়া যাক আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ অ্যান্ড ব্রেডথ এর কথা ভাবি। হোয়াট ইজ দ্য ডিফল্ট ভ্যালু গিভেন টু আ লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ আ রেক্ট্যাঙ্গেল? আমরা তো জানি না। কোনো ক্যালকুলেশন করা বিফোর উই ক্যালকুলেট দ্য এরিয়া, আমরা জানছি না যে ডিফল্ট ভ্যালুটা কি। হোয়াট ইজ ডিফল্ট ভ্যালু? ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা স্টার্টিং
বা ইনিশিয়াল ভ্যালু, সেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু বা ডিফল্ট ভ্যালু বলে থাকি, যেটা যখন ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে তাকে সেই ভ্যালুটা দিয়ে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফল্ট ভ্যালু। এবার এমন অনেক সময় হয় বা এমন অনেক ফাংশন থাকে যে ফাংশনগুলোতে ডিফল্ট ভ্যালুর প্রয়োজন হয়, বাট সেখানে কোনো ভ্যালু দেওয়া হয় না, ভ্যালু পাস করানো হয় না। একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের যে প্যারামিটারস রয়েছে, সেই কোনো ফাংশনের মধ্যে কোনো প্যারামিটারস দেয়া হচ্ছে না, প্যারামিটারস এর মধ্যে কোনো ভ্যালু দেয়া হচ্ছে না। তো তখন কি করা হয়, সেই ফাংশনের ভেতরে বা ফাংশনের যে বডিটা আছে, সেই ফাংশনের বডির ভেতরে ডিফল্ট ভ্যালুটাকে নান হিসেবে রাখা হয়। এবং তারপর যখন কিছু কাজ হয়, ওটা দিয়ে কোনো যদি অপারেশনস করা হয়, তখন নান অবজেক্টের যে একটা এক্সপ্রেস করার যে জায়গাটা আছে, সেই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা নান অবজেক্টকে অলওয়েজ বুলিয়ান ফলস হিসেবে দেখতে পাবো। নান অবজেক্টকে যদি কোনোদিন ওর যদি কোনো এক্সপ্রেস করানোর চেষ্টা করা হয় ওটাকে কোনোভাবে, ওটা অলওয়েজ বুলিয়ান ফলস হিসেবে থাকবে। তো নানের ব্যাপারটাই হচ্ছে এটা, যে পার্টিকুলারলি কোনো একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য যখন কোনো ভ্যালু থাকবে না, দেন ইট ইজ গোইং টু বি ইনিশিয়ালাইজড উইথ দ্য নান টাইপ, নান, নাথিং, এমটি, এইভাবে রাখা হচ্ছে। নেক্সট আসা যাক হচ্ছে আমাদের নিউমেরিক। নিউমেরিককে মানেই আমরা বুঝতে পারছি যে নাম্বারস। তাহলে নিউমেরিককে আমরা কি কিভাবে ভাগ করতে পারি? নিউমেরিককে আমরা ভাগ করতে পারি ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স। এই তিনটে জায়গায় আমরা এটাকে ভাগ করতে পারি, ইন্ট, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। তাহলে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স এই তিনটে হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। এই তিন ধরনের নিউমেরিক ডেটা টাইপ আছে, যে নিউমেরিক ডেটা টাইপ গুলোকে আমরা দেখতে পারি, জানতে পারি বা ইউজ করতে পারি। তো এবার এই ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, কমপ্লেক্স ডেটা টাইপ, এদের যে ডিটেলস রয়েছে আমরা সেই ডিটেলস গুলোকে এবার জানবো। যখন বলা হচ্ছে ইন্ট, ফুল ফর্ম অফ ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, তার মানে ইন্ট ডেটা টাইপ, তাহলে আমরা এটা বলতে পারি will represent an integer value, একটা ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। যখন আমরা নর্মালি ইন্টের কথা ভাববো, ইন্ট মানে একটা ইন্টিজার ভ্যালু হতে পারে, সেটা এনি ভ্যালু হতে পারে, এনি ভ্যালু, সেটা পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস, দে আর অল কল্ড ইন্টিজার্স। আমরা ইন্টিজার্সকে আমরা যদি নাম্বার লাইনে রাখতে চাই, জিরোকে মাঝখানে রেখে অন দ্য লেফট হ্যান্ড সাইড নেগেটিভ নাম্বারস, অন দ্য রাইট হ্যান্ড সাইড পজিটিভ নাম্বারস, এইভাবে আমরা ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে থাকি ম্যাথামেটিক্যালি। সো দেয়ারফর int is going to represent only integer values। যত ইন্টিজার ভ্যালু আছে মনে রাখতে হবে, ইন্টিজার ভ্যালু মানে এই টাইপটা কিন্তু কখনোই ফ্র্যাকশনাল পার্ট বা ডেসিমাল পার্টকে হোল্ড করবে না। এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, যে কোনো মতেই কিন্তু এটা হোল্ড করবে না। কোনো ধরনের কোনো ফ্র্যাকশনাল পার্ট বা ডেসিমাল পার্ট এটা হোল্ড করবে না। এটা অনলি ইন্টিজার ভ্যালুসকে হোল্ড করার জন্য হতে পারে। তো ইন্টিজার ভ্যালুস কি কি হতে পারে? 10, 20, 30, 40, 1 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 crore, 100 crore, যাই লিখি না কেন, এনিথিং without any kind of fractional part, any number without a fractional part, that will be held by integer, সেটাকে ইন্টিজারের মধ্যে হোল্ড করে রাখতে পারবে। এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে যদি আমাদের ডেসিমাল পার্ট আমাদেরকে রাখতে হয়, তাহলে আমরা কি করব? নিশ্চয়ই ব্যবস্থা আছে, ডেফিনেটলি ফ্লোট সেই ব্যবস্থাটা। কি বলছে? ফ্লোটকে আমরা যদি বলি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যাকচুয়ালি যদি আমরা বলে থাকি, তাহলে বাই ডিফল্ট খুব সিম্পল ভাষায় ফ্লোটকে বুঝতে গেলে বলবো ডেসিমাল নাম্বারস বা নাম্বারস হ্যাভিং ফ্র্যাকশনাল পার্ট। এনি নিউমেরিক ভ্যালু হ্যাভিং আ ফ্র্যাকশনাল পার্ট ইজ কল্ড ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে এবার কথাটা হচ্ছে যে এটাকে
ফ্লোটিং পয়েন্ট কেন বলা হচ্ছে? ওয়াই ফ্লোটিং পয়েন্ট? তাহলে আমি এখানে বলতে পারি এনি নাম্বার উইথ আ ফ্র্যাকশনাল or decimal part, যে কোনো কিছু হতে পারে এটা। এটা এনি নাম্বারস হতে পারে। তো আমি এখানে যদি অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়ে থাকি যে একটা জিনিস আমরা ম্যাথামেটিক্যালি যদি আমরা দেখি যে ফ্লোটিং পয়েন্ট কেন বলা হয়? ওয়াই ইজ ইট কল্ড ফ্লোটিং পয়েন্ট? তার কারণটা হচ্ছে এই কারণে, তো সাপোজ আমি যদি একটা নাম্বার লিখি 15.1, ডেসিমাল নাম্বার থাকছে এটা, ডেফিনেটলি ডেসিমাল নাম্বার। ফ্লোটিং পয়েন্ট এই কারণে এটাকে বলা যেতে পারে যে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, এইভাবেও আমি এটাকে লিখতে পারি যে পয়েন্টটা ফ্লোট করছে ফ্রম ওয়ান পয়েন্ট টু দি আদার। পয়েন্টের কোনো ফিক্সড কোনো স্পেস নেই, ফিক্সড কোনো পয়েন্টে রাখা হচ্ছে না, এটা ফিক্সড নয় যে আফটার 2 decimal places only there will be a point, বা আফটার 5 decimal places only there will be a point, ফিক্সড নয়। দ্যাটস ওয়াই উই কল ইট আ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, যেখানে কিনা পয়েন্টটা আমরা দিতে পারি ওয়ান ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু আছে, দুটো ডিজিটের ইন্টিজার ভ্যালু আছে, তিনটে ডিজিটের ইন্টিজার ভ্যালু আছে, সেগুলোকে আমরা দিতে পারি। আবার শুধু 0 পয়েন্ট সামথিংও লিখতে পারি, সেইটা দিয়েও আমরা ফ্র্যাকশনাল পার্টকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ফ্লোটকে আমরা এক কথায় ব্যবহার করব ফর এনি নিউমেরিক ভ্যালু কন্টেইনিং আ ফ্র্যাকশনাল পার্ট। ব্যাস, এটা আমাদের কাছে আপাতত এইটুকুই আমাদের প্রয়োজন জানার, যে এখানেই আমরা এটাকে ব্যবহার করব। তাহলে ফ্লোটিং পয়েন্টকে আমরা এইভাবে দেখাতে পারি। এবার আর একটা জিনিস হচ্ছে যে ফ্লোটিং পয়েন্টের যে নাম্বারগুলো রয়েছে এগুলোকে আমরা চাইলে সায়েন্টিফিক নোটেশনেও আমরা লিখতে পারি, বা এক কথায় বলতে পারি যে উই ক্যান রিপ্রেজেন্ট ইট ইন এ পাওয়ার অফ 10, যেটাকে আমরা ম্যাথামেটিক্যালি এক্সপোনেনশিয়েশন বলে থাকি। তো যদি ধরে নেওয়া যাক আমাদের কাছে একটা এরকম ভ্যালু আছে, ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে এরকম যে সাপোজ 5.6 দিলাম, দিয়ে 10⁻⁷। তো এইভাবে যদি আমাদের নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা থাকে 10⁻⁷, এইভাবে আমরা একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে রয়েছি। তাহলে এই নাম্বারটাকে আমরা এক্সপোনেনশিয়ালি কিভাবে লিখতে পারি? এই নাম্বারটাকে লেখা যেতে পারে এইভাবে যে 5.6e7, এইভাবে আমরা নাম্বারটাকে লিখতে পারি। তো ডেফিনেটলি আমাদেরকে এইভাবে যদি আমরা লিখি তাহলে এটাকেও আমরা কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বলে দেব। এইভাবেও কিন্তু ভ্যালুকে স্টোর করে রাখা যায়, এইভাবেও ভ্যালুকে স্টোর করে রাখা যায় একটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমরা যদি সাপোজ একটা ভেরিয়েবল নিই এক্স বলে, তার মধ্যে কিন্তু আমরা চাইলে এই ভ্যালুটাকে ইজিলি রাখতে পারবো। জাস্ট এইভাবে লিখতে হবে আমাদেরকে, এইভাবে লিখতে হবে। এই ইটাকে আমরা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটা ইচ্ছা করতে পারি, সেটাতে কোনো বাধা নেই। এখানে চাইলে আমি এখানে স্মল ইউ ইউজ করতে পারি, বাট যে ফর্মটা রয়েছে রিপ্রেজেন্ট করার নাম্বারটাকে, সেই এক্সপোনেনশিয়েশন ফর্ম বা রিপ্রেজেন্টিং এ নাম্বার ইন এ পাওয়ার অফ 10, এইভাবেও আমরা নাম্বারটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি পাইথনে। এটা কিন্তু একটা গ্রেট ফ্যাসিলিটি থাকে যখন আমরা লার্জ ভ্যালুজ নিয়ে কাজ করতে চাই। যখন আমাদের লার্জ ভ্যালু থাকে তখন আমরা তাদেরকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি খুব ইজিলি। তাহলে এইভাবে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে স্টোর করতে পারবো, এবং এটার ব্যাপারটাই হচ্ছে এটা যে আমরা ভেরি লার্জ নাম্বারসকে স্টোর করতে পারবো বাই ইউজিং লেস মেমোরি। এইভাবে আমরা নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা হলো আমাদের ফ্লোট। তো নেক্সট হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারটা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছে কমপ্লেক্স নাম্বারটার একটা
আইডিয়া আছে যে কিনা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটার একটা রিয়েল পার্ট থাকবে, রিয়েল পার্ট মানে নাম্বার দ্যাট এক্সিস্ট অন আ নাম্বার লাইন, অ্যান্ড আর একটা পার্ট থাকবে সেটা হচ্ছিল ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি নাম্বারস বলা হয় তাদেরকে, যেগুলোর কোনো নাম্বার লাইনে কোনো এক্সিস্টেন্স নেই, নাম্বার লাইনে কোনো এক্সিস্টেন্স নেই তাদের। এক কথায় রুটের মধ্যে কোনো নেগেটিভ ভ্যালুজ, যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না সাধারণতভাবে। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে, তাহলে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকবো? সাধারণতভাবে কমপ্লেক্স নাম্বারটা যে ফর্মটা থাকে, ঠিক আছে, সেই ফর্মটা কি হচ্ছে কিনা ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার আমরা কি জানি মোটামুটি ভাবে এইভাবে লিখে থাকি a প্লাস বি আই, অনেকে বিজেও লেখে, এটা ম্যাটার করে না, জাস্ট এটা পয়েন্ট অফ পার্সপেক্টিভ, এটা বিআই লেখা যেতে পারে, বিজে লেখা যেতে পারে, যে যেরকম মনে করে। এবং এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এ ইজ দ্য রিয়েল ভ্যালু, এ ইজ দ্য রিয়েল ভ্যালু, এবং বি যেটা রয়েছে সেটা ইমাজিনারি, অ্যান্ড বি ইজ দ্য ইমাজিনারি পার্ট। তাহলে এইভাবে একটা ইমাজিনারি নাম্বারকে লেখা যেতে পারে। তাহলে আমরা নর্মালি যদি একটা কাজ করি, যে সেটা হচ্ছে যে এখানে ইমাজিনারি পার্টের মধ্যে এনিথিং থাকতেই পারে। আমি যদি নর্মালি লিখে থাকি, তাহলে একটা ফর এক্সাম্পল আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি অ্যাজ অ্যান এক্সাম্পল যদি লিখি যে কমপ্লেক্স নাম্বারের এক্সাম্পলটা কি, তাহলে আমরা এখানে সাপোজ এক্স ইকুয়ালস টু এইভাবে লিখতে পারি যে 4 প্লাস 6j, এইভাবে লিখছি। তাহলে এই যে লেখাটা লিখলাম, এটাকে কিন্তু আমি তাহলে কি বলতে পারি না, এটা একটা কমপ্লেক্স নাম্বারকে তৈরি করা হচ্ছে বা একটা কমপ্লেক্স নাম্বারকে ক্রিয়েট করা হচ্ছে। এবার কমপ্লেক্স নাম্বারকে নিয়ে আমি কোনো বেশি ডিসকাশনে যাচ্ছি না। নর্মালি কমপ্লেক্স নাম্বারের যে পার্টগুলো থাকে সেগুলোর মধ্যে ডেসিমাল পার্টও থাকতে পারে, তো সেখানে আমি অত ডিটেলে কমপ্লেক্স নাম্বারের ডিটেলসে যাচ্ছি না। বাট এক কথায় কমপ্লেক্স নাম্বারকে পাইথন সাপোর্ট করে বাই ডিফল্ট, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস পাইথনের। সাধারণতভাবে সি, সি প্লাস প্লাস বা জাভা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ডিরেক্টলি কমপ্লেক্সকে সাপোর্ট করে না। যে আমরা এই যে লিখলাম এক্স ইকুয়াল টু 4 প্লাস 6j, এই যে কথাটা লিখেছি, পাইথন কিন্তু কি করছে না, পাইথন এটাকে ডাইরেক্টলি অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার বুঝে যাবে। তো এই জিনিসটা কিন্তু এখানে ইজিলি হবে না। এবার আর একটা জিনিস কি হতে পারে না, আর একটা জিনিস আমরা এখানে বলতে পারি যে পাইথনে এটার যে নর্মাল ক্যালকুলেশন করার যে জায়গা, সেই নর্মাল ক্যালকুলেশন করার জায়গাটার মধ্যেও কিন্তু এটা খুব ইজিলি এই জিনিসটা থাকবে। তো দেখে নেওয়া যাক, আমি একটা খুব সিম্পল ভাবে পাইথনের যে কমান্ড লাইন ইন্টারপ্রেটার আছে সেই এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমপ্লেক্স নাম্বারের একটা খুব সিম্পল অ্যাডিশন করা যেতে পারে। এই নাম্বারটাকে নিয়ে নেবো এক্স ইকুয়াল টু 4 প্লাস 6j। তো এখানে রয়েছে এক্স ইকুয়ালস টু 4 প্লাস 6j, লিখলাম, এন্টার প্রেস করছি। ওয়াই ইকুয়ালস টু আমি লিখছি 5 প্লাস 7j, লিখলাম, দিয়ে আমি এক্স প্লাস ওয়াই করছি। তো ডেফিনেটলি আমার 9 প্লাস 13j অ্যান্সারটা দিয়ে দিল। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে এখানে আমাদের পাইথনের যে কমপ্লেক্স নাম্বার রিলেটেড যে ক্যালকুলেশনটাও রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে করতে পারবো। তাহলে কমপ্লেক্স নাম্বার রিলেটেড যে ক্যালকুলেশনস গুলো রয়েছে সেটাকেও ইজিলি করা যেতে পারে। তাহলে পাইথন সেগুলোকে সাপোর্ট করছে, পাইথন সাপোর্টস দিস কাইন্ড অফ নাম্বারস। এবার আমরা যদি নিউমেরিক ভ্যালুজের কথাই ভেবে থাকি, নিউমেরিক আমি টার্মটা কিন্তু ইউজ করছি নিউমেরিক, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এই তিনটে টাইপ আছে। এবার আমরা যদি
নাম্বার সিস্টেমের কথা ভাবি, অ্যাজ এ নাম্বার সিস্টেম কিন্তু 4 ধরনের নাম্বার সিস্টেম থাকে। এতক্ষণ আমরা যে সাধারণতভাবে যে নাম্বারগুলোকে নিয়ে কাজ করেছি, দে আর অল ডেসিমাল ভ্যালুস। নাম্বার সিস্টেমের কথা যদি বলি তাহলে তাদেরকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে ফেলে থাকবো। এছাড়াও আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে নাম্বার গুলো রয়েছে তাদেরকে কি করে রিপ্রেজেন্ট করা হবে, বা আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করব কিভাবে, কারণ দে আর অলসো নিউমেরিক ভ্যালুস। তারাও কিন্তু নিউমেরিক ভ্যালু। আমরা বাইনারি ক্যালকুলেশনস, অক্টাল ক্যালকুলেশনস, তারপর হেক্সাডেসিমাল ক্যালকুলেশনস ডেফিনেটলি পাইথনে করতে পারি, বাট হাউ আর উই গোয়িং টু রাইট ইট? কি করে পাইথন বুঝতে পারবে যে ভ্যালুটা দেয়া হচ্ছে সেটা একটা অক্টাল ভ্যালু, না সেটা একটা বাইনারি ভ্যালু, না সেটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু? কি করে বুঝবে? বোঝাতে তো হবে কোনোভাবে পাইথনকে। তো এখানে আমি একটু ছোট করে শুধু একটু বলে দিচ্ছি যে সেই নিউমেরিক ভ্যালুস গুলোকে বা অন্য যে নাম্বার সিস্টেম গুলো রয়েছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, সেখানে কি করে তাদেরকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সাপোজ তাহলে আমি এখানে লিখছি এইভাবে যে রিপ্রেজেন্টিং বাইনারি, octal and hexadecimal values in Python। তো আমরা এদেরকে রিপ্রেজেন্ট করতে চাইছি, এদেরকে রিপ্রেজেন্ট করার জায়গা আছে, এদেরকে রিপ্রেজেন্ট করব। বাইনারি ভ্যালু, অক্টাল ভ্যালু, হেক্সাডেসিমাল যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে রিপ্রেজেন্ট করছি। কি করে করব? তাহলে যখন আমরা কোনো একটা নাম্বারকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, ফার্স্টে রাখছি বাইনারি। কোনো নাম্বারকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা সেটাকে জাস্ট প্রথমে 0 বসাবো, তারপর বি লিখবো, দেন উই উইল টাইপ দ্য বাইনারি নাম্বার, তারপর ভ্যালুটা লিখবো 10101। আমি এই নাম্বারটা লিখলাম, এটাকে তখন বাইনারি নাম্বার হিসেবে ট্রিট করা হবে কারণ তার আগে আমি 0 বি দিয়েছি। এই 0 আর বি এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বাইনারি নাম্বার, এবং ইনস্ট্যান্টলি ইন্টারপ্রেটার, পাইথন ইন্টারপ্রেটার বুঝে যাবে যে যে নাম্বারটা দেয়া রয়েছে ইট ইজ আ বাইনারি নাম্বার, ইট ইজ আ বাইনারি ভ্যালু। ঠিক আছে? তাহলে বাইনারিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। দেন হোয়াট অ্যাবাউট অক্টাল? অক্টালকে কি করে রিপ্রেজেন্ট করা হয়? অক্টালকে লেখা হয় হচ্ছে ফার্স্টে 0 দেব, তারপর ও লিখবো। এই ওটা ক্যাপিটাল ও স্মল ও হতে পারে, সেম গোস ফর বাইনারির বি, সেটাও স্মল এ লিখতে পারি বা ক্যাপিটালে লিখতে পারি, ম্যাটার করবে না। পাইথন ইন্টারপ্রেটার দুটোই বুঝে যাবে। আমরা যদি স্মল বি লিখি দেন অলসো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ বাইনারি, ক্যাপিটাল বি লিখি তাতেও সেটাকে বাইনারি হিসেবেই রিপ্রেজেন্ট করা হবে বা বাইনারি হিসেবে বুঝতে পারবে। তো এখানে সেম গোস ফর অক্টাল, আমরা ওটাকে বড় হাতে দিতে পারি, ছোট হাতেরও দিতে পারি। তো সেই হিসেবে দিলাম, দিয়ে আমি সাপোজ এখানে লিখলাম 125, দেন দিস 125 উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অক্টাল ভ্যালু। এইভাবে অক্টাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এবার পড়ে থাকলো হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালকে তাহলে কি করে রিপ্রেজেন্ট করব? হেক্সাডেসিমালকে রিপ্রেজেন্ট করতে গেলে লিখতে হবে 0x, 0x, 0x দিলে যে ভ্যালুটা লিখবো সেই ভ্যালুটা থাকবে হচ্ছে আমাদের অলওয়েজ হেক্সাডেসিমাল ভ্যালু। এই সেম এবার হেক্সাডেসিমালের এই এক্স এর জন্য এটাও স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে, ম্যাটার করে না। তো সেই হিসেবে আমি যদি এখন লিখি A01, then this number is going to be considered as a hexadecimal value। এইভাবে একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যে এইভাবে রিপ্রেজেন্ট করছে হেক্সাডেসিমাল ভ্যালুস। তাহলে এবার একটু আমরা চেষ্টা করে দেখি যে এদেরকে নিয়ে কোনো অ্যারিথমেটিক কিছু ক্যালকুলেশন করা যায় কিনা। জাস্ট অ্যাডিশন করব, জাস্ট অ্যাডিশন করব, এর বেশি কিছু না, দেখব করা যায় কিনা। ঠিক আছে? তাহলে পাইথন ইন্টারপ্রেটারে যাই। পাইথন ইন্টারপ্রেটারের মধ্যে আমি লিখছি সাপোজ বাইনারি ভ্যালু নিচ্ছি, তাহলে বি1 বলে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে 0b, খুব নোন ভ্যালু দিই 101।
এটা একটা নোন ভ্যালু। সেম গোস ফর B2। B2 তে লিখবো হচ্ছে 0B। এখানেও আমি একটা নোন ভ্যালু দিচ্ছি, সেটা হচ্ছে 011। ঠিক আছে, দিয়ে এবার দেখা যাক আমরা যদি B1 প্লাস B2 করি কি অ্যান্সার দেয় আমাদেরকে। কি দিল? 8 দিল, তাই না? ঠিকই তো দিয়েছে, 5 প্লাস 3 8 হবে। বাট এখানে একটু ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে এই যে অ্যান্সারটা আমাদেরকে দিল, এই যে অ্যান্সারটা আমাদেরকে দিল, এটা কিসে দিল আমাদেরকে? এটা কিন্তু আমাদেরকে দিল হচ্ছে ডেসিমালে। এটা দিল হচ্ছে ডেসিমালে। আমরা পরের দিকে গিয়ে দেখব যে আমরা যে নাম্বারগুলো আছে, প্রয়োজনে আমরা তাদেরকে কনভার্ট করতে পারি। বাই ডিফল্ট এটা ইন্টারপ্রেটার এটাই করছে, সে কিন্তু আমাদেরকে মানে অ্যান্সারটা বাইনারিতে দিচ্ছে না, সে কিন্তু আমরা নাম্বারটা ইনপুট করছি বাইনারিতে। বুঝতে হবে জিনিসটা, যে আমরা নাম্বারটাকে বাইনারিতে ইনপুট করছি, বাইনারিতে রিপ্রেজেন্ট করছি, বাট ইউজুয়ালি উই উইল গেট দ্য অ্যান্সার্স ইউজুয়ালি ইন ডেসিমাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, ডেফিনেটলি কনভার্ট করার প্রসিডিওর নিশ্চয়ই আছে, সেগুলো নিয়ে পরে ডিসকাশন করব আমরা যে কিভাবে করতে হয়। তাহলে এবার আচ্ছা, পরে ডিসকাশন কেন, আমি যদি চাই তাহলে হয়তো আমরা একটু বলেও দিতে পারি বা দেখতেও পারি যে কি ফাংশনটা ইউজ করা যেতে পারে বা কি করা যেতে পারে। তাহলে আমি যদি লিখি বিন, লিখে আমি এখানে দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে, রিটার্নস দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইন্টিজার। তাহলে এই বিন বলে একটা ফাংশন আছে, যেটা কি করে না, কোনো একটা ইন্টিজার ভ্যালুর বাইনারি রিপ্রেজেন্টেশন কি আউটপুট দেয়। তাহলে আমরা যদি এখানে 8 দিই, এই আগেরটায় আমরা 8 পেয়েছি, বিন লিখে যদি আমরা 8 দিই, তাহলে আমরা কি পাচ্ছি 0B1000। এইভাবে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা পাচ্ছি। খেয়াল করে আমরা দেখতে পারি ওখানে কিন্তু আউটপুটে 0B দিয়েছে। দ্যাট মিনস it is showing us that the output that is being given is in binary format, তো এইভাবে আমরা এটা নর্মালি করতে পারি। তো সিমিলারলি অক্টালে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য ওসিটি বলে একটা কিছু থাকে। তো আমি অক্টালের মধ্যে আমি যদি দিই 8, অক্টাল 8 কে রিপ্রেজেন্ট করা হবে 0 ও 10 দিয়ে। আর এরপরে হচ্ছে হেক্স বলে একটা ফাংশন আছে, সেই হেক্স ফাংশনটার মধ্যে যদি আমি ক্যাপিটাল এ লিখি, ক্যাপিটাল এ লিখে যদি আমরা দিই, সরি ক্যাপিটাল এ দেবো না, 10 দেবো, 10 দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখতে পাবো 0xA, তাই দিয়ে দিল। 0x হচ্ছে রিপ্রেজেন্টেশন ফর হেক্সাডেসিমাল। এ মানে আমরা জানি যে a ইজ ইকুয়ালস টু ডেসিমাল 10। হেক্সাডেসিমালে a মানে 10 বোঝায়। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাইথন কিন্তু আমাদেরকে এই ধরনের যে নিউমেরিক ভ্যালুজ রয়েছে, সেই নিউমেরিক ভ্যালুজ গুলোর জন্যও কিন্তু কাজ করছে। ইট ইজ ওয়ার্কিং, সেই হিসেবে কোনো অসুবিধা হবে না কাজ করতে। তাহলে আমাদের নিউমেরিক ভ্যালুজ, নিউমেরিক যে পার্টটা, নিউমেরিক কথাটার মানে নাম্বার, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পাইথন কি কি জিনিস সাপোর্ট করছে। নর্মালি ইন্টিজার ভ্যালুজকে সাপোর্ট করছে, তারপর সাপোর্ট করছে ফ্লোটিং পয়েন্ট, বা আমরা অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্টকে যদি বলি রিয়েল নাম্বারস বলতেও আমাদের কোনো অসুবিধা হবে না, বোঝার সুবিধার জন্য ম্যাথমেটিক্যালি বুঝতে সুবিধা হয় যে রিয়েল নাম্বারস, এনিথিং দ্যাট ক্যান রিপ্রেজেন্টেড, সেটা আমরা রিয়েল নাম্বারস হিসেবে বলতে পারি। তো রিয়েল নাম্বারস আছে, তারপর থাকছে কমপ্লেক্স নাম্বারস। এই তিনটে আমাদের মেন টাইপস রয়েছে, এই তিনটে মেন টাইপকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে পাইথনে। অ্যান্ড নট অনলি দ্যাট but also numbers in other number systems, binary number system, octal number system, hexadecimal number system, along with the decimal number system, এই চারটে নাম্বার সিস্টেমকেই পাইথন সাপোর্ট করে। তো এটা একটা খুব ভালো জিনিস। হতেই পারে যে আমার কাছে যে কারেন্ট ডেটাটা রয়েছে সেটা বাইনারিতে রয়েছে, তো বাইনারি থেকে ক্যালকুলেশন করাটা আমরা নর্মালি একটু আমাদের কাছে ডিফিকাল্ট হয়ে যায়, 0 আর 1 বা অক্টাল বা হেক্সাডেসিমালও আমরা যদি নর্মাল হাতে কলমে ক্যালকুলেট করতে যাই একটু টাইম লাগে, কারণ সেই নাম্বার সিস্টেমে যে ক্যালকুলেশন মেথডটা আছে সেটা একটু হলেও আলাদা হয় নর্মাল
যে আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যে মেথডগুলো আমরা ইউজ করি, ডেফিনেটলি মানে একটু একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। যারা করতে করতে অভ্যস্ত তাদের জন্য আলাদা ব্যাপার, বাট যারা প্রথম শিখছে তাদের কাছে একটু ডিফিকাল্ট সেগুলোকে বোঝা। বাট পাইথন আমাদেরকে সেই কাজগুলোকে একটু ইজি করে দেয়, যেখানে কিনা আমরা ডাইরেক্টলি পাইথন যে ইন্টারপ্রেটারটা রয়েছে বা পাইথন কনসোলটা রয়েছে, সেই পাইথন কনসোলের মধ্যে আমরা ডাইরেক্টলি এইভাবে কিন্তু এই কাজগুলোকে নিয়ে করতে পারি। চটজলদি ক্যালকুলেশন করার যে কাজটা সেটা আমরা ইজিলি এখানে পাইথনের থ্রু দিয়ে এটা আমরা করতে পারি। তাহলে এটা গেল আর একটা জিনিস। এবার নিউমেরিক ভ্যালুস, আর একটা নিউমেরিক ভ্যালু এখনো বাকি আছে, সেটা নিয়ে আমরা এখনো অব্দি ডিসকাশন করিনি। বাই ডিফল্ট বুল বলে একটা ডেটা টাইপ আছে, which stands for boolean, which stands for boolean। তো এই বুল যে ডেটা টাইপটা রয়েছে সেটা আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে জায়গা আছে সেখান থেকে আমরা জানতে পারি যে বুলের মধ্যে দুটোই ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ইন্টারনালি পাইথনের মধ্যে ট্রু মিনস 1 অ্যান্ড ফলস মিনস 0। তাহলে যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একটা ট্রু ফলস এর কোনো কোড থাকে, ট্রু ফলস রিলেটেড জন্য যদি কিছু থাকে, তাহলে সেটাতে কিন্তু ইন্টারনালি পাইথন ওটাকে একটা নিউমেরিক ভ্যালু হিসেবেও ট্রিট করছে। বাট অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর ট্রু লেখা, স্ক্রিনের উপর ফলস লেখা, বাট ইন্টারনালি ইট ইজ ট্রিটেড অ্যাজ আ নিউমেরিক ভ্যালুস। যদিও আমরা এটাকে ডিরেক্টলি আন্ডার নিউমেরিক ভ্যালু রাখতে পারবো না, এটা একটা খানিকটা একটা গ্রে এরিয়ার মতো, যে মানুষে কি বুঝছে আর কম্পিউটারে কি বুঝছে। মানুষে ট্রু ফলস বুঝতে পারছি, আমরা খুব ইজিলি ট্রু ফলস বুঝতে পারি, বাট আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা করে থাকি, ডেফিনেটলি যারা এই পাইথন দেখছে তারা নিশ্চয়ই বুলিয়ান অ্যালজেব্রা কোনো এক সময় করেছে। তো পাইথন দেখার সময় বা পাইথনে বা কাজ করার সময় ইন্টারনালি ট্রু কে রিপ্রেজেন্ট করা হবে 1 দিয়ে আর ফলস কে রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে। তো সেই হিসেবে এগুলো কিন্তু আমরা একভাবে বলতে পারি যে এটা ট্রু বা ফলসের জন্য এটা ইন্টারনালি নিউমেরিক। ইন্টারনালি নিউমেরিক, এটা কিন্তু আমি বারবার করে বলছি ইন্টারনালি নিউমেরিক। এটা কিন্তু ওপরে কোনোদিন 1 দেখাবে না আমাদের। আমরা যতই কিছু মানে চেষ্টা করি না কেন, এটাকে আমরা চেষ্টা করলে হয়তো প্রোগ্রামিং করে করা যেতেই পারে অনেক কিছু, বাট ডেফিনেটলি এটাকে আমরা ডাইরেক্টলি ট্রু মানে যে 1, এটা পাইথনে আমরা ইন্টারনালি করব। একটা ফাংশন আছে ইন্ট বলে। এবার আমরা চেষ্টা করব এই ফাংশনটাকে ব্যবহার করে ট্রু এর ভ্যালুটা দেখা যায় কিনা এটা দেখা। তাহলে আমি লিখছি a ইকুয়ালস টু ট্রু বলে লিখে দিলাম। এইবার ইন্ট লিখে ব্র্যাকেটে a দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করছি। এইবার দেখতে পাচ্ছি কনভার্ট করে 1 দেখিয়ে দিল। তাহলে প্রোগ্রামিং এর মধ্যে অলরেডি আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে ইন্টারনালি বুঝতেই পারছি যে এটা কারেন্টলি কি হিসেবে আছে না নিউমেরিক ভ্যালু হিসেবে রাখা রয়েছে। তাহলে আরেকবার দেখা যাক a ইকুয়াল টু যদি আমরা ফলস লিখি, তাহলে ইন্ট a করলাম, 0 আসার কথা, ডেফিনেটলি 0 এসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এদের যে ইন্টারনাল ভ্যালু সেটাকেও আমরা দেখতে পারি, এবং এখান থেকে প্রমাণ হয়ে গেল যে বুল ইজ ইন্টারনালি কনসিডার্ড অ্যাজ আ নিউমেরিক ভ্যালু। বুলের কাজটা হচ্ছে অনলি উইথ ট্রু অ্যান্ড ফলস, শুধু ট্রু অ্যান্ড ফলস, এছাড়া আর কিছুই না। তাহলে ব্যাপারটা খানিকটা এরকমই দাঁড়িয়ে যায় যে আমাদের যে বুলিয়ান আছে, বুলিয়ানকে আমরা একটা ইন্টারনালি বলে থাকি হচ্ছে 1 আর ফলসকে বলে থাকি 0। তো এইভাবে এই নিউমেরিক ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করা হয় পাইথনের মধ্যে। তাহলে তাহলে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স গুলো অনেক আছে, বেশ কয়েকটা আছে। সিকোয়েন্সের মধ্যে কারা কারা আসছে?
ঠিক আছে, সিকোয়েন্সের মধ্যে জেনারেলি কারা কারা আসছে সেটা আমরা তাদেরকে দেখব যে তাদেরটা কি কি ধরনের ডেটা টাইপ সিকোয়েন্সের আন্ডারে আসছে। সিকোয়েন্সের আন্ডারে ফার্স্ট অফ অল আসে হচ্ছে str. str stands for string type. str stands for string type. নেক্সট হচ্ছে বাইটস, তারপর আসছে হচ্ছে বাইট অ্যারে, তারপর আসছে হচ্ছে লিস্ট, তারপর আসছে হচ্ছে টাপল, তারপরে আসছে রেঞ্জ। এরা হচ্ছে সিকোয়েন্স হিসেবে থাকছে, এদেরকে আমরা সিকোয়েন্স হিসেবে বলে থাকি। তাহলে সিকোয়েন্স কি? আসলে যদি আমরা বলতে চাই যে সিকোয়েন্স হোয়াট টাইপ অফ ডেটা টাইপ ইজ ইট, তাহলে এটাকে আমরা যদি ডেফিনেশন বাই পাইথনে বলতে পারি যে তাহলে আমরা বলবো যে এ সিকোয়েন্স ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস আ গ্রুপ অফ এলিমেন্টস অর আইটেমস। একটা গ্রুপকে গ্রুপ অফ ভ্যালিউজ বলতে পারি। যেমন যদি বলি যে নাম্বারস ফ্রম 1 to 10, এদেরকে যদি আমরা গ্রুপ করি ডেফিনেটলি আমরা তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখতে পারবো। লিস্ট অফ নেমস, এ রেঞ্জ অফ ভ্যালিউজ, এই যে আমরা বলছি এই টার্মগুলো, তো এই টার্মগুলোকে পাইথন ডেফিনেটলি সাপোর্ট করে যে এইভাবে আমাদের ডেটাটাকে রাখা হবে, পরপর ডেটাটাকে রাখা হবে, সিকোয়েন্সে আমরা এইভাবে ডেটাটাকে রাখছি। তো ফার্স্ট টপিকটাই হচ্ছিল বা ফার্স্ট ডেটা টাইপটাই হচ্ছিল আমাদের কাছে খুব সিম্পল একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রিং, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে str ইউজ করে, বা str মানে হচ্ছে স্ট্রিং। তো এবার স্ট্রিং বলতে গেলে আমরা কিভাবে তাদেরকে লিখে থাকবো, স্ট্রিং এর মধ্যে তাদের লেখার নিয়ম কি, স্ট্রিং কে আমরা লিখতে গেলে কিভাবে আমরা লিখবো সেটা দেখবো। সাপোজ এক্স বলে যদি আমার একটা ভেরিয়েবল থাকে, আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা কিছু লিখছি, একটা কিছু টাইপ করছি, দেন এই ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে উই কল ইট আ স্ট্রিং। এখানে পরপর কিছু ভ্যালিউজ আছে বা এক্স ওয়াই আর জেড, এরা কিন্তু হিসেবে আলাদা আলাদা, বাট দে আর ওয়ার্কিং অ্যাজ আ গ্রুপ। দে আর ডেফিনেটলি ডিফারেন্ট ক্যারেক্টার্স, এক্স একটা ক্যারেক্টার, ওয়াই একটা ক্যারেক্টার, জেড একটা ক্যারেক্টার, বাট দে আর গ্রুপড টুগেদার। And when they are grouped together by double inverted comma or by using single inverted comma, then also they are called strings. Double inverted comma, single inverted comma দিয়ে মধ্যে আমরা যা লিখবো, কথাটা হচ্ছে ডবল ইনভার্টেড কমা এবং সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো, they will be considered as a string, তাদেরকে আমরা স্ট্রিং হিসেবে বলতে পারি, তাদেরকে স্ট্রিং হিসেবে বলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এইবার তাহলে স্ট্রিংকে সহজ ভাষায় কি বলা যেতে পারে? আমরা স্ট্রিংকে কিন্তু খুব সহজে টেক্সট বলতে পারি। স্ট্রিংকে খুব সহজে টেক্সট বলা যায় যে না টেক্সট। স্ট্রিং মানে কি না, স্ট্রিং মানে হচ্ছে টেক্সট। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি বলা যেতে পারে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমাদের টেক্সটই বলে থাকি, তাহলে টেক্সট বললে টেক্সট তো মাল্টি লাইনেও টেক্সট থাকে, এক লাইন ধরেই তো টেক্সট কোনোদিন হয় না। যখন আমরা কিছু টাইপ করছি, কিছু একটা লিখছি, কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, it is also text. Then when we are writing a paragraph may contain and will contain more than one lines. তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তখন কিন্তু এই সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডবল ইনভার্টেড কমাকে এইভাবে নর্মালি লিখে আমরা করব না, মানে এটা করতে পারবো না। দেন তাহলে আমাদের কি প্রয়োজন হতে পারে? তাহলে আমি যদি একটা ভেরিয়েবলের নাম নিই str1 বলে, তখন আমাদেরকে ট্রিপল ডবল কোটেশনস, সরি ট্রিপল সিঙ্গেল কোটেশনস এর মধ্যে আমাদেরকে টেক্সটটাকে লিখতে হবে, তখন কিন্তু এটা মাল্টি লাইন হয়ে যাবে। এই যে লিখলাম এখানে, আমি এখানে লিখছি দিস ইজ পাইথন প্রোগ্রামিং, এইভাবে যদি আমরা লিখি, এইভাবে লেখা হয়, এটাকে এইভাবে আমরা মাল্টিপল লাইন লিখতে পারি, আইদার ট্রিপল সিঙ্গেল ইনভার্টেড কমা
অর ট্রিপল ডাবল ইনভার্টেড কমা, এই দুটোর মধ্যে আমরা যা লিখে থাকবো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ মাল্টি লাইন স্ট্রিং। তখন আমরা মাল্টি লাইন স্ট্রিংকে এইভাবে ইউজ করতে পারি। তো যেমন ভাবে আমরা লিখবো, যেমন ভাবে লেখা আছে ঠিক সেরকম ভাবেই প্রিন্ট করে দেবে। কিন্তু যেমন লিখবো, যা লেখা থাকবে, যে লাইনে গিয়ে লেখা থাকবে ঠিক সেম ভাবে আমাদের এটাকে লিখতে পারবো। তা এটা গেল হচ্ছিল আমাদের একটা স্ট্রিং এর কনসেপ্ট, যে স্ট্রিং কে আমরা এইভাবে লিখতে পারি বা স্ট্রিং কে আমরা এইভাবে দেখাতে পারি। স্ট্রিং কে কি করে রিপ্রেজেন্ট করা হয়? ডেফিনেটলি স্ট্রিং একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। স্ট্রিং এর যে টপিকটা আছে সম্পূর্ণ একটা আলাদা টপিক, সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে স্ট্রিং এর যে নর্মাল কাজ সেটা দিয়ে আমরা স্ট্রিং এর ওপর কি কি অপারেশনস করতে পারি বা কি কি ভাবে স্ট্রিং কে ম্যানিপুলেট করা যেতে পারে সেটা নিয়ে একটা কমপ্লিট ডিফারেন্ট ভিডিও আছে। সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা জিনিস, যেখানে স্ট্রিংস রিলেটেড কাজগুলো দেওয়া আছে, স্ট্রিং কে বোঝানো আছে, স্ট্রিং এর ফাংশনস গুলো দেওয়া আছে, যে ফাংশনস গুলো স্ট্রিং কে নিয়ে আমরা কাজ করি। এই কারেন্ট এই টপিকের মধ্যে আমরা সেগুলো ডিসকাস আপাতত করছি না। নেক্সট আসছি হচ্ছে বাইটস। তো বাইটস কে কি করা হয় না, বাইটস যে ডেটা টাইপটা আছে এটাকে দিয়ে আমরা গ্রুপ অফ বাইট নাম্বারস কে রাখতে পারি খানিকটা অ্যারের মতো। অ্যারেটা কি ছিল না, অ্যারেটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে একটা সিকোয়েন্স অফ নাম্বারস বা সিকোয়েন্স অফ ভ্যালুস কে স্টোর করতে পারে। ঠিক আছে, এটার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো বাইট ভ্যালুস বলতে কি কি বোঝায়? বাইট ভ্যালুস মানে বোঝায় যে পজিটিভ ইন্টিজার্স ফ্রম 0 টু 255, 0 টু 255 এটা হচ্ছে বাইটস বলবো আমরা এদেরকে, কারণ এটা এইভাবেই এদেরকে দিয়ে করা যায়। এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাইটস যে ডেটা টাইপটা আছে এটা কিন্তু কোনো নেগেটিভ নাম্বারকে স্টোর করতে পারে না। তাহলে আমরা জাস্ট নর্মালি দেখব যে যদি আমরা আমাদের কাছে কিছু একটা নাম্বার থাকে তাহলে আমরা তাদেরকে বাইটস হিসেবে কি করব, তার আগে আমি এখানে জাস্ট স্মল একটা জিনিস বলে দিই। বাইটস মানে নিউমেরিক ভ্যালুস বা লিস্ট অফ নিউমেরিক ভ্যালুস between 0 to 255, definitely 255 included. ওকে, 0 থেকে 255 এই যে নাম্বারস গুলো আছে তাদেরকে আমরা বাইটস এর মধ্যে রাখতে পারি। তাহলে একটু পাইথন ইন্টারপ্রেটারে যাই। পাইথন ইন্টারপ্রেটারে গিয়ে যদি আমরা দেখি যে এটা কিভাবে কাজ করছে, আমি এখানে কিন্তু একটা জিনিস বললাম যে নেগেটিভ নাম্বার হবে না। যদি নেগেটিভ নাম্বার দেওয়ার চেষ্টা করি কি হতে পারে তাও দেখা যাক। ওকে, তাহলে সেই জিনিসটা আমরা দেখতে চাইছি। তো এখানে আমাদের কাছে পাইথন ইন্টারপ্রেটার রয়েছে। আমরা এখানে লিখছি x ইজ ইকুয়ালস টু, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে 10, 20, 30 বলে লিখে দিচ্ছি। এরা কি হিসেবে আসছে না, এরা একটা লিস্ট হিসেবে আসছে। এবার আমি কি চাইছি, আমি চাইছি যে এদেরকে বাইটসে কনভার্ট করে দিতে। তাহলে তার জন্য বাইটসে যদি কনভার্ট করতে চাই তার জন্য বাইটস লিখবো, বাইটস লিখে তার মধ্যে এক্স কে পাস করাবো। ডেফিনেটলি দে উইল বি ইন বাইটস। এবার তাদেরকে বাইটসে ভেঙে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই পার্টিকুলার ইন্টারপ্রেটার এই জিনিসটা দেখিয়ে দিচ্ছে। যদি এবার আমরা এইভাবে লিখি y ইজ ইকুয়ালস টু বাইটস করলাম, করে এক্স করলাম, দিয়ে এবার y কে প্রিন্ট করতে চাই, তাও দেখছি আমরা কিন্তু সেই একই জিনিস রয়েছে, b হিসেবে দেখাচ্ছে। দিয়ে তারা সার্টেন একটা ভ্যালুস কে দেখানোর চেষ্টা করছে। তো হিসেবে কিন্তু এটা আমাদের কাছে একটা ইনলেজিবল ভ্যালু হিসেবে রয়েছে, আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি না। যখন আমরা প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার সময় আমরা খুব ইজিলি একটা বাইট টাইপ অ্যারে কে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার আর একটা জিনিস আমরা কি দেখব, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমরা কি চাইলে, আমরা যদি চাই তাহলে কি নেগেটিভ নাম্বারকে দেয়া যেতে পারে?
চেষ্টা করে দেখা যাক যে আদৌ নেগেটিভ নাম্বার নিচ্ছে কিনা। তাহলে আমরা আরেকটা লিস্ট তৈরি করি, x বলে একটা লিস্ট আরেকবার বানাই, যেখানে আমি -2, -3, -5 এই ভ্যালুগুলো দিলাম। নরমালি লিস্ট তো তৈরি হয়ে যাবে, লিস্ট তৈরি করতে অসুবিধা নেই। তাহলে এবার দেখা যাক আমরা যদি বাইটস তৈরি করতে চাই, কোনো এরর পাই কিনা আমরা। সঙ্গে সঙ্গে এরর দিয়ে দিল। Bytes must be in range 0, 256. 256 term is not included, it means 0 to 255. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ ভ্যালুস কিন্তু নিচ্ছে না, নেগেটিভ ভ্যালুস কিন্তু কোনো মতে নিচ্ছে না। এবং বাইটসের মধ্যে আমরা আরেকটা জিনিস হচ্ছে, যদি একবার বাইটস হিসেবে কোনো একটা নাম্বার লিস্ট বা নিউমেরিক লিস্ট কনভার্ট হয়ে যায়, তারপরে কিন্তু আমরা কোনো মতেই তাদের যে পজিশনাল এলিমেন্টস গুলো রয়েছে, অর্থাৎ 0th পজিশনে যে এলিমেন্টটা রয়েছে বা 1 পজিশনে যে এলিমেন্টটা রয়েছে, সেই পজিশনের যে এলিমেন্ট গুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা কোনো মতে পাল্টাতে পারবো না বা রিপ্লেস করতে পারবো না। খুব সহজ ভাষায় রিপ্লেস করা যাবে না। সেটা নিয়ে আমাদের নেক্সট অন্য কোনো সময় আরো ইন ডিটেলে ডিসকাশন করা যাবে যে রিপ্লেস করা যাচ্ছে না, কেন রিপ্লেস করা যাচ্ছে না, সেটা একটা আরো অনেক একটা ব্যাপার, যে আমরা চাইলেই রিপ্লেস করতে পারি না। সেম গোস ফর স্ট্রিং অলসো, যে স্ট্রিং এর মধ্যে যে ক্যারেক্টারস গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলোকে চাইলাম আর রিপ্লেস করে দিলাম, সেটা কিন্তু হয় না। তো এই জিনিসগুলোকে আমরা বলি মিউটেবল, ইমিউটেবল। এবং যে সিকোয়েন্স রয়েছে, যে সিকোয়েন্স ডেটা টাইপটা রয়েছে এবং তাদের যে 6টা ভাগ রয়েছে, তাদের মধ্যে কিছু মিউটেবল আছে আর কিছু আছে ইমিউটেবল, যেখানে কিন্তু তাদের যে কন্টেন্ট আছে তাদেরকে চেঞ্জ করা যায় না। এবং বাইটস তার মধ্যে একজন, যে যাকে কিনা ভেতরের কোনো ভ্যালুসকে চেঞ্জ করা যাবে না, দ্যাট মিনস বাইটস ইজ ইমিউটেবল। ঠিক আছে, তো এইভাবে আমরা বাইটসকে খুব ইজিলি নিয়ে কাজ করতে পারি। প্রয়োজন কখন হয় না, আমাদের যখন স্মল ভ্যালুস নিয়ে কাজ করছি, ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করছি, তো তখন আমাদের তো বড় কিছুর প্রয়োজন হচ্ছে না। 0 to 255, তাহলে আমরা কতই বা ভ্যালু ব্যবহার করছি, কতই বা জায়গা রয়েছে। তো এরকম ছোট ছোট যখন কিছু ভ্যালু থাকবে তখন আমরা কিছু ইজিলি করতে পারবো। তো এবার নেক্সট যে আইটেমটা চলছে বা নেক্সট আইটেমটা, সেটা হচ্ছে বাইট অ্যারে। বাইট অ্যারেটা আর কিছুই না, বাইটস ডেটা টাইপের মতোই, কিন্তু যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বাইটে যেরকম যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা ইমিউটেবল বলছি, whereas বাইট অ্যারেতে সেটা মিউটেবল, দ্যাট মিনস আমরা সেই এলিমেন্ট গুলোকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করা যাবে। তাহলে একটা জিনিস আমি একবার দেখিয়ে দিই, যদি মিউটেবল বা ইমিউটেবল বলতে কি বোঝায়। তো আমি এখানে ফার্স্টে এক্স ইকুয়াল টু, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে 10, 20, 30 এটা লিখে দিচ্ছি। দিয়ে এক্স এর যে 0th পজিশন, মানে এই যে 10টা রয়েছে, আমি 10টাকে 40 করতে চাইছি। তাহলে এক্স এর যে 0th পজিশন আছে, সেই 0th পজিশনে আমি যেই লিখবো 40, আমাকে সঙ্গে সঙ্গে এরা না, এটা তো সরি, এটা লিস্ট হচ্ছে, বাইটসে কনভার্ট করতে হবে। y ইজ ইকুয়ালস টু বাইটস করব, বাইটস করে এক্স করব, করলাম, বাইটসে কনভার্ট হয়ে গেল। এইবার y এর যে 0th পজিশনটা রয়েছে সেই 0th পজিশনে আমি কি করতে চাইছি, 40 দিতে চাইছি। সঙ্গে সঙ্গে এরা দিয়ে দিল, কি দিচ্ছে, বলে দিল বাইটস অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে আইটেম অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে না, যার জন্য এটা ইমিউটেবল হয়ে থাকছে। আমি এই 0th পজিশনে কোনো কিছুকে রাখতে পারবো না। whereas এই যে বাইট অ্যারে আছে, আমরা যদি এক্স নামে যে লিস্টটা আছে সেই এক্স নামের লিস্টটাকে যদি আমরা বাইট অ্যারেতে কনভার্ট করি, বাইট অ্যারেতে কনভার্ট করি, কি করলাম, বাইট দিয়ে বাইট অ্যারে লিখবো, দিয়ে এক্স লিখবো। এইবার আমি যদি চাই ওয়াই এর 0th পজিশনে গিয়ে আমি কি করছি, 40 লিখছি, দেন কোনো এরর দিল না, দ্যাট মিনস এভরিথিং ইজ ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না, যদি কোনো এলিমেন্টকে চেঞ্জ করার প্রয়োজন হয়, এটার যে লিমিট, বাইটারের যে লিমিট সেটাও কিন্তু 0 to 255 একই থাকবে, বাট ডিফারেন্সটা হচ্ছে এটাই যে বাইটস হচ্ছে ইমিউটেবল, যেখানে কিনা
দ্য কন্টেন্ট অফ দ্য বাইটস যা রয়েছে, যার ডেটাটা রয়েছে, সেই ডেটার কোনো পার্টকে কিছু চেঞ্জ করা যাবে না, বাট এই বাইট অ্যারেতে তাদের মধ্যে কোনো একটা আইটেমকে চেঞ্জ করা যেতে পারে। এইভাবে এদেরকে চেঞ্জ করা যেতে পারে। নেক্সট আমাদের আসছে হচ্ছে লিস্ট ডেটা টাইপ। এতক্ষণ আমরা যা লিখছিলাম x ইকুয়াল টু 10 20 30 থার্ড ব্র্যাকেটের মধ্যে, ইট ইজ লিস্ট ডেটা টাইপ। এবার লিস্ট যদি আমরা বলে থাকি তাহলে লিস্টের সাথে সিমিলারিটি হচ্ছে সি সি প্লাস প্লাস জাভা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে যে অ্যারে বলে যে কনসেপ্টটা রয়েছে সেই অ্যারে কনসেপ্টটাকে ইউজ করা হয়, বাট নিয়ার অ্যাবাউট সেটার মতো, বাট অ্যাকচুয়ালি যদি বলা হয় যে ডিফারেন্স কি, অনেক ডিফারেন্স আছে। অ্যারে এই যে টার্মটা ব্যবহার করা হয় সি সি প্লাস প্লাস জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারা যখন কোনো গ্রুপ অফ এলিমেন্টসকে রাখবে, দে মাস্ট বি অফ সেম টাইপ, they must be of same type, the values within the groups must be of same type, whereas in Python when we create a list it does not need to be of the same type, একই রকম হওয়ার দরকার নেই। আমরা ডিফারেন্ট টাইপস দেবো, আমরা স্ট্রিং দেবো, নিউমেরিক ভ্যালুস দেবো, ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক ভ্যালুস দেবো, সেটাও করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে যদি আমি লিখি x ইকুয়াল টু, সাপোজ নাই সরি লিস্ট লিখলাম, লিস্ট 1 বলে ভেরিয়েবল নিচ্ছি, তার মধ্যে আমি লিখছি 10 কমা 20 কমা ডাবল ইনভার্টেড বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমি লিখছি xyz, কমা দিয়ে আমি লিখছি 10 প্লাস 2j, অর্থাৎ এটা আমাদের কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। আমরা যেরকম ইচ্ছা তাদেরকে রাখতে পারবো, এন্টার মারবো, লিস্ট ইজ গোইং টু বি ক্রিয়েটেড। প্রিন্ট করবো জাস্ট নর্মাল লিস্ট ওয়ানটা, এটা যেহেতু ইন্টারপ্রেটারের মধ্যে রয়েছে লিস্ট ওয়ানটা লিখছি, আমাকে লিস্টের আইটেম গুলো আমাকে দেখিয়ে দিল, জাস্ট ডাইরেক্টলি ডিসপ্লে করে দিচ্ছে আমাকে এখানে কি কি আইটেম আছে লিস্টের মধ্যে। তাহলে লিস্ট হচ্ছে একটা এমনই একটা জিনিস যেখানে আমরা খুব ইজিলি এদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হাইলি মিউটেবল, কোন একটা পজিশনাল ভ্যালু যদি কিছু চেঞ্জ করতে চাই ডেফিনেটলি আমরা সেই পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি 10 লেখা রয়েছে, 20 লেখা রয়েছে, অন্য কিছু করতে চাই, তো সাপোজেটলি 0 1 2 বা এটা হচ্ছে 0th পজিশন, এটা 1 পজিশন, এটা সেকেন্ড পজিশন, তাহলে এই সেকেন্ড পজিশনে xyz এর বদলে আমি লিখতে চাই abc, রিপ্লেস করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে লিস্ট 1 দিয়ে স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে পজিশনটা দেব, সেই পজিশনটা দিয়ে ইকুয়াল টু দিয়ে আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এবিসি লিখে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করছি, ঠিকঠাক নিয়ে নিল, দিয়ে এবার আবার লিস্ট 1 কে প্রিন্ট করব, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হাইলি মিউটেবল, ইজিলি আমরা চেঞ্জ করতে পারি, কোনো একটা পজিশনের মধ্যে কোনো যদি এলিমেন্ট থাকে সেটাকে আমরা খুব ইজিলি সেটাকে চেঞ্জ করতে পারি উইদিন আর লিস্ট হিসেবে। এটার কোনো মানে লিমিট নেই যে কোথা থেকে শুরু হবে, কত বড় হবে লিস্ট, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, কিছু যদি না লিখি দেন ডেফিনেটলি এমপ্টি লিস্ট, যত যা লিখবো, যত এলিমেন্ট লিখবো তত গ্রো করতে থাকবে। লিস্টকে নিয়ে গ্রো করানোটা আমাদের কাছে কোনো ব্যাপার না। যখন লিস্ট নিয়ে আরো ডিটেলসে ডিসকাশন করব তখন লিস্ট রিলেটেড আরো যা ফাংশনস আছে সেগুলোকে নিয়েও ডিটেলস আলোচনা করা যাবে। এবার নেক্সট আসছে হচ্ছে টাপেল। টাপেলও একই রকম, ডেফিনেটলি আমরা যা যা জিনিস এই লিস্টের মধ্যে টাইপ করেছি টাপেলের মধ্যেও আমরা নর্মালি চেঞ্জ করতে পারবো, বাট লিস্টের সাথে টাপেলের ডিফারেন্সটাই হচ্ছে যে এরকম ভাবে আমরা লিস্টের মধ্যে যে এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে মডিফাই করতে পারতাম, টাপেলের মধ্যে সেটাকে মডিফাই করতে পারবো না, এবং টাপেলকে লেখা হয় হচ্ছে উইদিন প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমি যদি এখানে একটা ভেরিয়েবল নিই টাপেল 1 বলে ইকুয়াল টু দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা লেখা লিখবো, যেমন ভাবে লিস্ট বানাচ্ছিলাম ঠিক সেরকম ভাবেই আমরা এটার মধ্যেও লিখতে পারবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, টাপেল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এবার আমি জাস্ট টাইপ করব টাপেল 1, আমাকে টাপেল 1 এর বা যে টাপেলটা রয়েছে তার যে কন্টেন্ট, তার কন্টেন্ট আমাকে ডিসপ্লে করে দেবে যা কন্টেন্ট রয়েছে। বাট ওয়্যার অ্যাজ এবার যদি আমি চাই ঠিক আগেরটার মতো এই xyz কে আমি রিপ্লেস করব এবিসি দিয়ে, সঙ্গে সঙ্গে আমাকে এই ওপরের যে এররটা দেখিয়েছিল ওই টাইপ এরর, যে বাইটস অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, ঠিক সেরকম ভাবেই আমাকে দেখাবে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তো দেখা যাক আমরা যদি জোর করে কিছু করার চেষ্টা করি কি দেখাবে। তাহলে টাপেল 1 এর আমি সেকেন্ড পজিশনে কিছু চেঞ্জ করতে চাইছি, কি দেবো না এবিসি করতে চাইছি xyz এর বদলে, এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমি দেখি যে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে টাপেলটা হচ্ছে
ইমিউটেবল, যেখানে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ বা আইটেম দিয়ে কিছু চেঞ্জ করা যায় না বা কিছু করা যায় না। এবার সিকোয়েন্সের মধ্যে আমাদের লাস্ট যে আইটেমটা বা যা লাস্ট যে টপিকটা যেটা সিকোয়েন্সের মধ্যে রয়েছে সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটাকে কিভাবে আমরা বলতে পারি যে হোয়াট ইজ এ রেঞ্জ? রেঞ্জ হচ্ছে এমন কিছু বা এমন একটা ডেটা টাইপ যেটাও কিন্তু সিকোয়েন্স অফ নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, এবং রেঞ্জকেও কিন্তু এটা কমপ্লিটলি বুঝতে হবে, এটা মডিফায়াবল কোনো মতেই নয়। তো এবার সাধারণত ভাবে রেঞ্জকে কোথায় ব্যবহার করা হয় না, রেঞ্জকে ব্যবহার করা হয় যখন আমরা রিপিট কিছু করতে চাই। দ্যাট মিনস দ্য কনসেপ্ট অফ লুপ। পাইথনে যখন লুপের কনসেপ্ট আসে, পাইথনে লুপের কনসেপ্টের জন্য আমাদেরকে রেঞ্জ ব্যবহার করতে হয়। তো সাপোজ আমি কোনো একটা যদি রেঞ্জকে ক্রিয়েট করি, ক্রিয়েট করে যদি আমরা নর্মালি সেটাকে চালাই বা চালাতে চাই, তাহলে আমরা দেখবো কিভাবে এই কাজটা করে। যদি একবার ডাইরেক্ট এখানে ইন্টারপ্রেটারের মধ্যে চেষ্টা করে দেখা যাক কি আছে। তাহলে আমি একটা ভ্যালু নিচ্ছি রেঞ্জ 1 বলে, একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে রেঞ্জ লিখছি 10, লিখলাম। লিখে আমি ফর ফর লুপের একটা স্টেটমেন্ট লিখি। লুপস নিয়ে আমি আরো ইন ডিটেলে পরে ডিসকাশন করব, জাস্ট লিখছি আপাতত। ফর আই ইন রেঞ্জ 1 হলো, দিয়ে প্রিন্ট লিখছি প্রিন্ট আই। আচ্ছা, কি সিনট্যাক্স এর মিসিং প্যারেনথেসিস ইন কল টু প্রিন্ট, ও সরি, এইভাবে জিনিসটা লিখতে হবে। তো ফর আই ইন রেঞ্জ 1 কোলন প্রিন্ট আই। তো এখানে আমাকে কিছুই দেখাচ্ছে না আপাতত, রেঞ্জ 10 দিলাম, দেখানোর কথা ছিল এখানে 0 to 9 ডিসপ্লে করে দেওয়ার কথা ছিল, কিন্তু করলো না। এবং এটা কারণটা এটাই যে আমরা এখানে লুপ এই ইয়ের মধ্যে আমাদের যে শেলটা রয়েছে এই শেলের মধ্যে আমরা লুপ চালাতে পারবো না, সেই জন্যই এটা হলো, বা লুপ চলছে না এর মধ্যে, সেই জন্যই এটা দেখাচ্ছে এখানে যে ফর আই ইন রেঞ্জ প্রিন্ট আই, এই স্টেটমেন্টটা দিয়ে এন্টার প্রেস করলাম, এখানে কিন্তু আসলো না, কারণ এখানে রেঞ্জ 1 আমরা অলরেডি বলে দিয়েছি, মানে আই শুরু হবে বাই ডিফল্ট 0 থেকে, রেঞ্জ আমি কত বলে দিয়েছি 10, মানে 0 to 9 যে পরপর যে নাম্বারগুলো থাকবে সেই পরপর সেই নাম্বারগুলোকে ডিসপ্লে করে দেবে। তো সাধারণত ভাবে রেঞ্জের কাজটাই হচ্ছে কি না, রেঞ্জের কাজটা হচ্ছে যে আমাদের প্রপারলি কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট অব্দি নিউমেরিক ভ্যালুসদেরকে নিয়ে কাজ করবে। আমরা নর্মালি যদি এখানে রেঞ্জে আসি, তাহলে আমরা যদি বলি যে 0 to 9, দ্যাট মিনস রেঞ্জের মধ্যে আমাকে লিখতে হবে কি না, রেঞ্জের মধ্যে আমাকে লিখতে হবে 10, দেন ইট উইল বি স্টার্টিং ফ্রম 0 to 9। যে ভ্যালুটা লিখবো সেটা অলওয়েজ 10, মানে এটা দাঁড়াবে 10 ডিজিটস, নট দ্য ভ্যালু 10, নট দ্য ভ্যালু 10। তো রেঞ্জ নিয়ে আরো ইন ডিটেল ডিসকাশন করা যাবে যখন লুপে যাব, তখন লুপের সময় রেঞ্জ রিলেটেড যে ডিসকাশন, সেই রেঞ্জ রিলেটেড সেই ডিসকাশন গুলো লুপের মধ্যে হবে। তো এবার নেক্সট আসছে হচ্ছে আমাদের সেটস আর ম্যাপিংস। তো সেট আর ম্যাপিং এটা মোটামুটি আমাদের প্রয়োজনটা বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ার অ্যাবাউট রিলেটেড, সেটস অ্যান্ড ম্যাপিংস, ঠিক আছে। তো এবার সেট বলতে আমরা কি বুঝি, ম্যাথামেটিক্যালি যদি সেটকে আমরা মানে ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস। অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস, কোনো অর্ডারটা আমরা এখানে বলছি না, স্পেসিফিক্যালি কোনো অর্ডার মেনটেন করা হয় না। তো এখানে আর একটা জিনিসও মনে রাখতে হবে যে সেট কিন্তু কখনো ডুপ্লিকেট ডেটাকে অ্যাকসেপ্ট করবে না। সেটের দুটো টাইপ আছে, আমরা যেরকম সবকটারই টাইপ দেখছি, সেটের মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে বাই ডিফল্ট সেট একটা ডেটা টাইপ, আর একটা হচ্ছে ফ্রোজেন সেট, এটা একটা ডেটা টাইপ। সেট একটা ডেটা টাইপ, ফ্রোজেন সেট এটা একটা ডেটা টাইপ। তো নর্মালি আমরা যদি সেটকে লিখতে চাই,
সেটকে আমরা লিখে থাকি হচ্ছে কার্লি ব্র্যাকেটস এর মধ্যে। তো এটাকে লিখবো হচ্ছে এইভাবে, আমরা নর্মালি যাব, এটাকে একবার রিস্টার্ট করে নিই, শেলকে রিস্টার্ট শেল। হ্যাঁ, তো এখানে একটা সেট তৈরি করতে চাই। তো সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি সেট 1 বলে। তো সেট 1 বলে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু দিলাম এবং কার্লি ব্র্যাকেটস এর মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো। এখানে সাপোজ লিখছি 100, 200, 300, কমা দিয়ে আবার 300 লিখলাম। তাহলে এখানে আমি কি বললাম যে না, ডুপ্লিকেট ভ্যালুজ নেবে না। তাহলে আমি যদি সেটকে প্রিন্ট করি, সেট 1 কে যদি প্রিন্ট করি, আমার দেখতে পাচ্ছি আমাদের এখানে 200, 100, 300 কোনো অর্ডারে ডিসপ্লে করলো না, আমরা লিখলাম কিন্তু অর্ডারেই 100, 200, 300, 300 অর্ডারেই লিখলাম, বাট যখন সেট সেটাকে ডিসপ্লে করছে, ইট ইজ নট মেইনটেনিং দ্যাট অর্ডার। তাহলে কিন্তু এখানে আমরা যার জন্য বলতে পারি এটা ছিল আনঅর্ডার্ড ভাবে, বা কালেকশন অফ এলিমেন্টস যাই থাকুক না কেন সেটা আনঅর্ডার্ড থাকবে। এবং এখানে কি থাকছে না, এখানে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট ভ্যালুজ থাকবে না। তো এইভাবে আমরা সেটকে নিয়ে কাজ করতে পারি। সেটের ক্ষেত্রেও আমরা ইন ডিটেলসে পরে যাব, যখন সেটকে নিয়ে কাজ করব তখন আরো ইন ডিটেলে সেটকে নিয়ে ডিসকাশন করব। নেক্সট আসছি হচ্ছে ফ্রোজেন সেটে। তো ফ্রোজেন সেটটা কি? ফ্রোজেন সেট আর কিছুই না, ফ্রোজেন সেট হচ্ছে কি হচ্ছে সেটের মতোই, মেন ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যেরকম এলিমেন্ট গুলোকে মডিফাই করতে চাই বা পারি এলিমেন্ট গুলোকে মডিফাই করতে, সেটা কিন্তু আমরা ফ্রোজেন সেটের মধ্যে আমরা কোনো মতেই সেটাকে মডিফাই করতে পারবো না। তো কিছু মেথড আছে, যেমন আপডেট একটা মেথড আছে, রিমুভ একটা মেথড আছে, যে মেথড গুলোকে ব্যবহার করে সেটের থেকে কি করা যেতে পারে না, সেটের থেকে আমরা ডেটাকে রিমুভ করতে পারি, বা সেটের মধ্যে থেকে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টটাকে আপডেট করতে পারি কোনো একটা এলিমেন্টকে। তো এটা আমরা করতে পারি নর্মাল সেটের ক্ষেত্রে, ওয়্যারাজ ফ্রোজেন সেটের মধ্যে কিন্তু আমরা সেটা করতে পারবো না, খানিকটা ইমিউটেবল হয়ে যাবে। ফ্রোজেন সেটকে কিভাবে তৈরি করা হয় তাহলে দেখা যাক। এখানে আমরা সেট 1 বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে সেটের ডিটেলস গুলো রয়েছে। তাহলে আমরা ফ্রোজেন সেট বলে একটা FRZN বলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমাকে লিখতে হবে হচ্ছে ফ্রোজেন সেট, এইভাবে লিখবো, দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে সেটটাকে ফ্রোজেন করতে চাইছি বা যেটার এলিমেন্টস গুলোকে কোনো মতেই পাল্টানো যাবে না বা আপডেট বা রিমুভ করা যাবে না সেটাকে পাস করে দিলাম সেট 1, ফ্রোজেন সেট তৈরি হয়ে গেল। তাহলে এই FRZN এটা একটা ফ্রোজেন সেট। তাহলে আমি FRZN এই যে ফ্রোজেন সেটটা আছে সেই ফ্রোজেন সেট থেকে সার্টেন একটা ভ্যালু ধরে নেওয়া যাক এই 100, আমি 100 কে রিমুভ করতে চাইছি, তাহলে FRZN লিখলাম, দিয়ে ডট রিমুভ লিখছি, দিয়ে কি লিখছি 100 কে রিমুভ করতে চাইছি, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম আমাকে এরর, ফ্রোজেন সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট রিমুভ, মানে আমি রিমুভ করতেই পারবো না, আমি এই রিমুভ কিছু, আমার যা আছে মানে রিমুভ করা যাবে না, সেটটা ফ্রোজ করে গেছে বা সেটা কমপ্লিটলি ফ্রোজেন হয়ে গেছে, তাই আমরা এদেরকে বলছি ফ্রোজেন সেট। এবার নেক্সট সেট ফ্রোজেন সেট, এটা নিয়ে আর বেশি ডিসকাশনে যাচ্ছি না, এটা ডিটেল ডিসকাশন যখন সেট ফ্রোজেন সেট নিয়ে কোনো চ্যাপ্টার থাকবে সেটা নিয়ে টোটাল ডিসকাশন নিয়ে করব। আপাতত নেক্সট টপিকটাই চলে আসছি, যেটা আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে ম্যাপিং। তা ম্যাপিং এর মধ্যে বেশি কিছু কিন্তু নেই, মেনলি ম্যাপিং এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডিকশনারি। সাধারণত ভাবে ম্যাপিং কথাটার মানে হচ্ছে যে একটা পেয়ার ভ্যালু থাকবে, একটা এক জোড়া বা জোড়ায় জোড়ায় থাকবে ভ্যালু গুলো, যেখানে এক জোড়ার একটা আইটেমকে বলা হবে কি, অন্য আইটেমটাকে বলা হবে ছিল ভ্যালু, কি ভ্যালু পেয়ার বলা হয়। ম্যাপিং এ বলা হয়েছিল কি ভ্যালু পেয়ার, যেটা কিনা একটাই আছে সেটা হচ্ছে ডিক্ট, বলা হয় ডিক্ট স্ট্যান্ডস ফর ডিকশনারি। ডিকশনারি তৈরি করার জন্য, ডিকশনারিটা একটা হচ্ছে কমপ্লিট ডিফারেন্ট টপিক পাইথনের মধ্যে, যেখানে ডিকশনারি তৈরি করতে গেলে আমরা কি চাইছি না, ডিকশনারি তৈরি করতে গেলে আমাদের কিছু রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী আমরা কিন্তু কোনো মতেই জিনিসগুলোকে করতে পারবো না, বা সেই মতো আমরা
জিনিসগুলোকে সেই মতো আমরা সাজিয়ে রাখবো, পেয়ার হিসেবে সাজিয়ে রাখতে হবে। অলওয়েজ একটা পেয়ার হিসেবে সাজিয়ে রাখতে হবে। তো কিভাবে পেয়ার হিসেবে সাজাবো দেখা যাক। তো সাপোজ আমি এখানে dict1 বলে একটা ডিকশনারি তৈরি করছি। dict1 বলে ডিকশনারির মধ্যে আমি এখানে কার্লি ব্র্যাকেটস এর মধ্যে এটাকে লেখা হয়। কি লিখলাম, হোয়াটএভার দ্য কি ইজ, কি লিখবো, কোলন দেব, কোলন দিয়ে তারপর ভ্যালুটা লিখবো। ধরে নেওয়া যাক আমি এখানে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এবিসি দিলাম, কমা দেব, 2 কোলন দিয়ে নেক্সট ডিইএফ লিখছি। তাহলে এইটা হলো একটা কি ভ্যালু পেয়ার। এটা 2টা হচ্ছে কি, ডিইএফ হচ্ছে ভ্যালু। এদেরকে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে বলে থাকি। তাহলে আমরা যখন যদি মনে করি যে আমি একটা কি ভ্যালু দেব, সেই কি ভ্যালুটা দিলে আমার সেটাতে যে পেয়ারটা রয়েছে বা তার সাথে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে বার করে দিতে পারবে। তাহলে ডি লিখলাম, dict1 লিখছি যেটা আমার ভেরিয়েবল ডিকশনারিটার নাম, দিয়ে 1 দিচ্ছি, এন্টার প্রেস করলাম, আমাকে সেটার ভ্যালুটা দেখিয়ে দিল। তো এইভাবে কি ভ্যালু পেয়ার্স আমরা তৈরি করতে পারি। আমরা চাইলে ডিকশনারি এগেনস্টে দুটো মেথড আছে, যেটা হচ্ছে কিজ বলে একটা মেথড আছে, যে মেথডটা দিয়ে আমরা যতগুলো কিজ আছে সেই কিজ গুলোকে আমরা দেখতে পাবো। আবার আরেকটা হচ্ছে ভ্যালুস বলে একটা মেথড আছে, যেটা দিয়ে আমরা ডিকশনারির মধ্যে যা যা ভ্যালুস গুলো রয়েছে সেই ভ্যালুস গুলোকে দেখতে পাবো। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি dict1 ডট কিজ, তাহলে আমাকে ডিকশনারির মধ্যে কটা কি আছে ডিসপ্লে করে দেবে। dict1 ডট ভ্যালুস বলে যদি লিখি তাহলে ডিকশনারির মধ্যে কি কি ভ্যালু আছে সেটা আমাদেরকে ডিসপ্লে করে দেবে। তো এটা নিয়ে ডিকশনারি নিয়েও আমরা ইন ডিটেলস ডিকশনারি একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। এখানে আমি এখানে বেশি কিছু ডিসকাশন করব না। ডিকশনারি একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, সেটাকে নিয়ে ইন ফিউচার আবার ডিসকাশন করা যাবে। তো এই হলো আমাদের কমপ্লিট ডেটা টাইপস ইন পাইথন। তো এটা দিয়ে আমাদের এই ডেটা টাইপস ইন পাইথন টপিকটা শেষ।